বেড নম্বর 25, তাড়াতাড়ি রিসেপশনে দেখা করুন। চেয়ারে বসে বসে চোখটা লেগে এসেছিল প্রিয়ার। বারবার 25 নম্বরটা শুনে যেন চমকে উঠল। বাবুন, বাবুন বলতে বলতে চেয়ার থেকে উঠে দাঁড়ালো প্রায়। পাশে বিদ্যুৎকে দেখতে পেল না। মানে মনে করতে পারল না ও কোথায় আছে, কি করছে। শুধু 25 নম্বরটা শুনেই যেন হৃৎপিণ্ডটা বেরিয়ে আসার জোগাড়। আরে কোথায় যাচ্ছ, ছুটছো কেন? বিদ্যুৎ প্রায় ছুটে এসে ধরল প্রিয়াকে। আলুথালু জামা কাপড়, চোখের নিচে কালি, চুলে বহুদিন যেন জল তেল কিছুই পড়েনি। শুধু প্রিয়া কেন, বিদ্যুতের অবস্থাও একই। বিদ্যুৎ 25 নম্বর বলে ডাকছে। বাবুন, বাবুন, মরে গেল না তো গো? ভয়ে প্রায় কুঁকড়ে গেছে প্রিয়া। কত সহজে মরে গেছে কথাটা মুখ দিয়ে বেরিয়ে গেল। আসলে মানুষ যখন দিনের পর দিন একই আতঙ্কের মধ্যে বাঁচে, তখন সবচেয়ে ভয়ঙ্কর আশঙ্কাটাকেই সত্যি বলে ধরে নিতে শেখে। বিদ্যুৎ দুহাতে প্রিয়ার কাঁধ চেপে ধরল। পাগল হয়েছ? এমন কথা মুখে আনবে না। চলো দেখি কেন ডাকছে। দুজন প্রায় দৌড়ে পৌঁছলো রিসেপশনের সামনে। রিসেপশনের মেয়েটি মাথা তুলে বলল, বেড নম্বর 25-এর রোগীর জন্য এই ইঞ্জেকশনটা এখনই বাইরে থেকে নিয়ে আসতে হবে। হাসপাতালের স্টকে নেই, যত তাড়াতাড়ি সম্ভব আনুন। হাত উল্টে ঘড়ি দেখল বিদ্যুৎ। রাত প্রায় 12:40। এই সময় কোথায় পাবে ও ওষুধ? আর এরকমভাবে বাইরে থেকে যে ওষুধটাই আনতে দেয়, সবই যেন অনেক দামি। 6 মাস ধরে এই নার্সিংহোমেই দ্বিতীয় বাড়ি হয়ে গেছে বিদ্যুৎ আর পিয়ার। মাত্র 13 বছরের বাবুন হঠাৎ জ্বরে পড়েছিল। প্রথমে সাধারণ ভাইরাল ভেবেই চিকিৎসা চলেছিল, কিন্তু জ্বর না কমায় একের পর এক পরীক্ষা হয়। শেষ পর্যন্ত রিপোর্টে ধরা পড়ে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, রক্তের ক্যান্সারেরই একটি ধরন। ডাক্তার সেরকমই বলেছিলেন ওদের। প্রাইভেট কোম্পানির অ্যাকাউন্টস বিভাগে কাজ করে বিদ্যুৎ। খুব সাংঘাতিক আয় নয়, এমন বড়লোকই রোগ সামলানোর মতো আয় তো নয়ই বিদ্যুতের। গত পরশুও কেমোর পর হঠাৎ একজন নার্স প্রেসক্রিপশন দিয়ে বললেন ওষুধটা এনে দিতে। বিদ্যুতের পকেটে তখন 4,000 টাকা। ও ঠিক করে নিল দুটো একেবারে নিয়ে নেবে। 1000 করে দাম হলেও 2000 টাকা থাকবে। কিন্তু দোকানে ঢুকেই চমকালো, 9,200 টাকা। বাধ্য হয়েই ফোন করেছিল অমিতাভদাকে, বিদ্যুতের জামাইবাবু। শুনে এক কথাতেই টাকা পাঠিয়ে দিয়েছিলেন। বাবুন পরিবারের সবচেয়ে ছোট সদস্য আর সকলের প্রিয়, তাই বিদ্যুতের এখনও অবধি অসুবিধা হয়নি। যদিও ছেলে সুস্থ হলে সবার সব টাকা শোধ করে দেবে ও। দিতেই হবে, ছেলের জন্য হওয়া ঋণ রাখতে নেই। কি গো শুনছো? এটা এমার্জেন্সি, দাঁড়িয়ে আছো? প্রিয়া প্রায় দাঁত মুখ খিচিয়ে বলল। এটাই আরও কষ্ট দেয় বিদ্যুৎকে। ওর কি আছে, কতটা আছে, সবটাই তো প্রিয়ার জানা। সদ্য ফ্ল্যাট কিনেছে, সেরকম হলে ফ্ল্যাট বিক্রি করে দেবে। কিন্তু তাও বিক্রি বললেই তো বিক্রি করা যায় না। তবু দাঁড়িয়েই আছে বিদ্যুৎ। মোবাইলে ওষুধটার নাম সার্চ করতেই চোখ আটকে গেল বিদ্যুতের। লেখা এই ইঞ্জেকশনটা গুরুতর অবস্থার রোগীদের ক্ষেত্রেই সাধারণত ব্যবহার করা হয়। বিদ্যুতের বুকটা হু হু করে উঠল। তাহলে কি বাবুনের অবস্থা আরও খারাপের দিকে? ডাক্তার বলেছিলেন এই কেমোটা বেশ শক্তিশালী, পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, তাই কয়েকটা দিন খুব সাবধানে।
পর্যবেক্ষণে রাখতে হবে। সবাই নিতে পারে না। নিতে পারে না শব্দটা কানে ভাসল বিদ্যুতের। নিতে না পারার মানে তো শেষ। বুকটা কেঁপে উঠল বিদ্যুতের। না, দাঁড়িয়ে থাকা যাবে না, শেষ চেষ্টা করতে হবে। প্রিয়াকে বসতে বলে প্রায় দৌড়ালো বিদ্যুৎ, কিন্তু কেন যাচ্ছে ও নিজেও জানে না। পকেটে মেরে কেটে 1200 আর অ্যাকাউন্টে 1003। এই রাতে কাকে ফোন করে টাকা চাইবে ও? পার্কিংয়ের সামনের কাঁচের মন্দিরটা বেশ প্রিয় বিদ্যুতের। রোজই বাইক পার্ক করার সময় তাকায় এই জগন্নাথের মূর্তির দিকে, নমস্কার করে, কিন্তু কিছুই চায় না বিদ্যুৎ। কি হবে চে? এই রোগ কি রাতারাতি ঠিক হওয়ার? ঠিক হওয়ারই নয়, বেকার ঠাকুরকে ডেকে তাকে দোষারোপ করা। বিদ্যুৎ জানে কর্মফলের থেকে মারাত্মক কিছু হয় না। তাড়াতাড়ি বাইকে স্টার্ট দিল বিদ্যুৎ। শ্যামবাজারের এই দোকানটা সারা রাত খোলা থাকে। প্রায় সব ওষুধই এখানে পাওয়া যায় বলেই খোলা রাখে। বাইকের গতি বাড়ালো বিদ্যুৎ, কিন্তু হলে কি হবে? ওষুধ কিভাবে আসবে সেটা নিজেও জানে না ও। বারবার ফোনটা দেখছে বিদ্যুৎ, না, কেউ উত্তর দেয়নি। অরূপ সিন করেও উত্তর দেয়নি। কান্না পাচ্ছে বিদ্যুতের। নেমে একবার প্রিয়ার জারতুতো দাদাকে ফোন করবে। প্রিয়াকে দিয়ে করালে ভালো হতো, কিন্তু ওর যা অবস্থা। তাও বাইক থেকে নেমে ফোন করলো প্রিয়াকে। প্রিয়া হাঁপাতে হাঁপাতে হ্যালো বলল। ওর হ্যালো শুনেই যেন প্রাণটা বেরিয়ে গেল বিদ্যুতের। কি হয়েছে প্রিয়া, কাঁদছো কেন? কেঁদেই যাচ্ছে প্রিয়া। বুকের মধ্যে যেন সহস্র হাত দিয়ে চেপে ধরেছে বিদ্যুতের। টাকাটা বোধহয় আর লাগবে না ওর। বাইক ধরে বসে পড়ল। বিদ্যুৎ, বিদ্যুৎ, বাবুন মা বলে ডাকলো, পাশে বসতে বলল। রিসেপশন থেকে ফোন এসেছিল, 25 নম্বর পেশেন্টের বাড়ির লোক আসুন। গিয়ে দেখি বাবুন উঠে বসে স্যুপ খাচ্ছে। দুদিন ছেলেটাকে কিছুই খাওয়াতে পারিনি, আমি গিয়ে বসে খাইয়ে দিলাম। প্রিয়ার বলা কথায় শান্ত হলো বিদ্যুৎ। শান্তি লাগছে যেন। প্রিয়ার কান্না শুনে খুব ভয় পেয়েছিল বিদ্যুৎ। রাগও ধরছে এখন প্রিয়ার ওপরে। আসলে জীবনের এমন একটা মুহূর্তে দাঁড়িয়ে আছে ওরা, যেখানে সবকটা আবেগই সমান গুরুত্বপূর্ণ। দুদিন ছেলেটা চোখ খোলেনি। সে যখন হঠাৎ খেতে চাইল, সেটা একজন মায়ের কাছে সত্যিই অনেক বড় প্রাপ্তি। একটা কথা বলবো? প্রিয়া জিজ্ঞেস করতেই বিদ্যুৎ বলল, বলো। টাকার জন্য তো আমি ওর পাশের বেডটা নিইনি। তুমি একটু টাকা জোগাড় করে ওর পাশের বেডটা নেবে? বিদ্যুৎ চুপ করে রইল। অমন নামি নার্সিংহোম, কেমোর খরচ, সঙ্গে বেড, তারপর তো ওষুধ রয়েইছেই, আবার একটা বেড। সেক্ষেত্রে কেবিন নিতে হবে। বাইকের ওপর হাত রেখে এইসব হিসেবই করছিল বিদ্যুৎ। প্রিয়া আবেগে ভেসে যেতে পারে, কিন্তু বিদ্যুৎ পারে না। বাইকটা ঠিক করে দাঁড় করানো হয়নি, প্রায় গায়ের ওপর পড়ে যাচ্ছিল। সোজা করতে করতেই মনে হলো, বাইকটা বিক্রি করলেও তো কিছুদিন চলবে, অন্তত এই কেমোর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কাটিয়ে ওঠার সময়টা। বাইকটার গায়ে হাত বোলাতে লাগলো বিদ্যুৎ, একবার দুবার, কিন্তু ছেলের থেকে তার দাম কম। ভাবনাটা আসতেই মনটা শান্ত হলো। দরকার পড়লে ওষুধ কিনে বলবে বাইকটা নিয়ে নিতে, কিন্তু এত রাতে ও ফিরবে কি করে? একটা ক্যাব করে নেবে, সেই টাকাটা তো পকেটে আছে। ভেবেই বুক ফুলিয়ে দোকানে ঢুকতে যাবে, দেখলো একজন বয়স্ক লোক হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল, যেন চুরি করে বেরোচ্ছে। তাড়াহুড়োয় হাত থেকে একটা প্লাস্টিকের প্যাকেট পড়ে গেল। প্যাকেটটা তুলেই বুঝলো বিদ্যুৎ, এতে অনেক টাকা। কত জানে না ও,
তবে অনেকগুলো বান্ডিল। বিদ্যুৎ পেছন পেছন ছুটল। লোকটা ঝড়ের বেগে বেরিয়ে গেল। ভদ্রলোক বোধহয় ওষুধের দোকান থেকে চুরি করে পালাচ্ছিলেন। বিদ্যুতের সঙ্গে ধাক্কা খেয়ে পালালেন। প্যাকেটটা তুলেই বুঝল বিদ্যুৎ, এতে অনেক টাকা। কত জানে না ও, তবে অনেকগুলো বান্ডিল। বিদ্যুৎ পিছন পিছন ছুটল। লোকটা ঝড়ের বেগে বেরিয়ে গেল। ভদ্রলোক বোধহয় ওষুধের দোকান থেকে চুরি করে পালাচ্ছিলেন। বিদ্যুতের সঙ্গে ধাক্কা খেয়ে পালালেন। বিদ্যুৎ কিছুটা গিয়ে ডাকতেই ভদ্রলোক গোল গোল চোখ করে বললেন, এটা আমার না। কি সাংঘাতিক চোখ দুটো! ভয় লাগলো বিদ্যুতের। আর কথা বাড়ালো না। বিদ্যুৎ এড়িয়ে যাবে ভেবেও প্যাকেটটা খুলে ফেলল। 500 টাকার দুটো বান্ডিল। এক একটায় 20টা করেও যদি 500 টাকার নোট থাকে তাহলেও 20,000, বেশিও হতে পারে। কি করবে বিদ্যুৎ? পালাবে? অন্য দোকানে যাবে? নিজেকেই ধমকালো বিদ্যুৎ। ছেলেটা এমন মৃত্যুর সঙ্গে লড়ছে। এই সময় পাপ করলে ভগবান কখনো ক্ষমা করবেন না। আর ওর পাপের শাস্তি ছেলেটাকেই পেতে হবে। কর্ম কাউকে মুক্তি দেয় না। একবার পিছনে ঘুরে দেখল, লোকটা ত্রিসীমানায় নেই। এমন বয়স্ক মানুষ যেন ঝড়ের বেগে দৌড়ে পালালেন। ওই যে ভয়, চুরি করে ধরা পড়ার ভয়। টাকাগুলো ভেতরে গিয়ে দিয়ে দেবে ভেবেই ঢুকলো। দোকান একদম ফাঁকা। 3জন ছেলে বসে টিভিতে সিনেমা দেখছে। কি নেবেন দাদা? জিজ্ঞেস করতেই বিদ্যুৎ থমকালো। তারপর ওষুধের নামটা বলতেই ছেলেটা আনতে গেল। বিদ্যুৎ এবার জিজ্ঞেস করেই ফেলল, এইমাত্র সাদা গেঞ্জি পরা একজন এই দোকান থেকে বেরোলেন। উনি কি ওষুধ কিনতে এসেছিলেন? 2জন ছেলে অবাক হয়ে তাকালো। তারপর বলল, কেউ আসেনি তো, বরং আজ 11টার পর থেকে আপনিই প্রথম কাস্টমার। বিদ্যুৎ অবাক। কি বলছে এরা? ও তো পরিষ্কার দেখলো, ধাক্কাও খেলো। সিসিটিভিতে দেখতে বলবে ভাবছে বিদ্যুৎ। কর্মচারীরা হয়তো টিভি দেখতে এতটাই ব্যস্ত ছিল যে খেয়াল করেনি। টাকার প্যাকেটটা ও দিতে যাবে। হঠাৎ নজরে পড়ল দোকানের ছোট্ট সিংহাসনে জগন্নাথ দেবের মূর্তিটা। চোখ দুটো নজরে আসতেই বিদ্যুতের বুকটা কেঁপে উঠল। সিংহাসনে বসে থাকা জগন্নাথ দেবের বড় বড় গোল চোখের দিকে তাকাতেই মনে হলো, এই চোখ, ঠিক এই চোখ দুটোই তো একটু আগে সেই বৃদ্ধের মুখে দেখেছিল। গাটা শিউরে উঠল। একটু আগেও নার্সিংহোমের মন্দিরে দেখল একই চোখ। তারপরেই খবর পেল বাবুন উঠে খাচ্ছে। তাহলে সবটাই কি কাকতালীয়? 10,700 কাউন্টারের ছেলেটা বলতেই আর দ্বিধা করল না বিদ্যুৎ। প্লাস্টিকের প্যাকেট থেকে টাকাটা বের করে দিল। ওষুধটা নিয়ে নার্সিংহোমে ফিরতে ফিরতে বিদ্যুতের বারবার মনে পড়ছিল সেই গোল গোল চোখ দুটো। ইঞ্জেকশন সহ নির্ধারিত চিকিৎসা চলতে থাকলো। পরের কয়েকদিনে ধীরে ধীরে বাবুনের অবস্থার উন্নতি হতে শুরু করলো। রিপোর্টও আগের তুলনায় অনেকটা ভালো এলো। ডাক্তারও বেশ খুশি হয়ে বললেন, চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছে। সেদিন রাতে বাড়ি ফেরার আগে বিদ্যুৎ আবার সেই কাঁচের মন্দিরটার সামনে দাঁড়ালো। অনেকক্ষণ চুপ করে জগন্নাথ দেবের চোখের দিকে তাকিয়ে রইল। তারপর পকেট থেকে প্লাস্টিকের প্যাকেটটা বের করলো। ভেতরে বাকি টাকা, সঙ্গে একটা ছোট্ট তুলসী পাতা পড়ে আছে। বিদ্যুতের আর বুঝতে বাকি রইল না, যাকে সাদা গেঞ্জি পরা এক বৃদ্ধ ভেবেছিল তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না। চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। দুহাত জোর করে শুধু বলল, আমি তো কিছু চাইনি ঠাকুর,
তবু তুমি সব বুঝে নিয়েছিলে? দূরে কেবিনের ভেতর থেকে ভেসে এলো বাবুনের হাসির শব্দ। সেই হাসির মধ্যেই বিদ্যুতের মনে হলো যেন কেউ মৃদু স্বরে বলছেন, ভক্তকে আমি কখনো একা ছেড়ে দিই না।